It produces large amount of heat অনেক হিট তৈরি করে এটা, which is called eddy loss, which is called eddy loss. হ্যাঁ, আর এডি কারেন্টটা কিভাবে হয় দেখো, এই কনসেন্ট্রিক যে লুপ গুলো হচ্ছে সেই কারেন্টের দেখো ডিরেকশনটা দেখো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। তাহলে একটা দা সার্কুলেশন সার্কুলেশন লিখি, সার্কুলেশন অফ এডি কারেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দা ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার হয় এডি কারেন্টটা। তাহলে এটা তো একটা প্রবলেমেটিক বিষয়, হিট লস হয়, আমাদের পাওয়ার লস হবে, এনার্জি লস হয়। তো এটার সলিউশনও আছে, মিনিমাইজ করা যায়। তাহলে এবার মিনিমাইজেশনটা কেমন করা হবে? মিনিমাইজেশন অফ এডি লস কি করে আমরা মিনিমাইজ করতে পারি? একদম এটাকে রিমুভ করা যাবে না, তবে একটু মিনিমাইজ করা যেতে পারে এডি কারেন্টকে। আমরা দেখো মিনিমাইজ করতে পারি, ধরো এরকম এই যে মেটালিক প্লেটটা, এই প্লেটটাকে যদি আমরা এরকম ভাবে কেটে দিই, কতগুলি স্লট তৈরি করে দিই এরকম, তাহলে এডি কারেন্ট কিছুটা কমবে। এটা একটা প্রসেস, খুব একটা কম না কমলেও কিছুটা কমবে। কারণ হচ্ছে কারেন্টের পাথটাকে বাড়িয়ে দেওয়া হলো। কারেন্ট এইভাবে যাচ্ছিল, তো কারেন্ট এইভাবে যাচ্ছিল, এবার কারেন্টের পাথটা বাড়ানো হলো। তাহলে কি হলো, কারেন্টের পাথটা বাড়লে তোমার লেন্থটা বাড়লো, অ্যাকচুয়ালি লেন্থটা বাড়ে, রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করে। রেজিস্ট্যান্স ইনক্রিজ করলে কারেন্টের ম্যাগনিটিউডটাও কমে যায়। তাহলে বাই কাটিং স্লট at the at the boundary of the metallic structure, which increase তাহলে আমি বলছিলাম এডি লস কি করে কমানো যাবে? by cutting slot at the boundary of the metallic structure which increases, এটাই লিখছিলাম, the resistance, which increases resistance and decreases current.
এই একটা বুদ্ধি, সেকেন্ডটা মনে রেখো, ইম্পর্টেন্ট। এডি লস কমানো যাবে আরেকটা কিছু করে, সেইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে আমরা যদি এরকম মোটা একটা প্লেট না নিয়ে, ধরো এই প্লেট এরকম মোটা, এইটাকে না নিয়ে আমি যদি এটাকে কতগুলো ল্যামিনেট করা পাতলা কতগুলো শীট নিই, এই শীটগুলোকে নিয়ে একসঙ্গে জয়েন করে দিই, এরকম। আর এদিক থেকে ধরো ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে। এইবার কিন্তু এডি কারেন্ট এর মধ্য দিয়ে, এই টোটালটা তো জয়েন করা না, আলাদা আলাদা সব ল্যামিনেট করা আলাদা আলাদা শীট, কারেন্ট হবে না। তাহলে এই ছোট্ট জায়গার মধ্যে দিয়ে হবে, মানে কারেন্ট অনেক কম হবে। তাহলে আমরা কতগুলি ল্যামিনেটেড কতগুলি কোর ইউজ করব। হ্যাঁ, এডি কারেন্ট ক্যান বি রিডিউসড বাই ইউজিং laminated core. Eddy current also can be minimized by using a bunch of laminated metallic sheet instead of thick metallic structure. আমরা যদি এরকম থিক মেটালিক স্ট্রাকচারের বদলে যদি আমরা কতগুলি আমরা ওরকম ল্যামিনেটেড মেটালিক শীট দিয়ে তৈরি করি কোটটা, তাহলে অনেকটাই কমবে। ইনস্টেড অফ থিক মেটালিক স্ট্রাকচারের বদলে আমরা তৈরি করছি। তাহলে এইভাবে আমরা এডি কারেন্ট আমরা মিনিমাইজ করতে পারি, একদম বাদ দিতে পারবো না। এবার এডি কারেন্ট দেখো আমাদের সায়েন্টিস্টরা এডি কারেন্ট এই এডি লসটাকে নিয়েও কিছু ডিভাইস তৈরি করলো, মানে কিছুই লস করতে দেবে না, তার মানে আর কি। সেই জন্য আমরা এটা অ্যাপ্লিকেশন অফ বা ইউজও করা হচ্ছে। তাহলে অ্যাপ্লিকেশন বা ইউজ অফ এডি কারেন্ট, তাহলে এডি কারেন্টের ইউজ কিন্তু করা হচ্ছে, কিছু ডিভাইস তৈরি করা হলো যেখানে আমাদের এডি কারেন্ট লাগবে। যেমন নাম্বার 1, ইন্ডাকশন ফার্নেস মোটা মেটালিক স্ট্রাকচার নিয়ে ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করা হয়। ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করলে প্রচুর কারেন্ট হয় এবং তার ফলে প্রচুর টেম্পারেচার হয়, সেটাকে আমরা বলছি ইন্ডাকশন ফার্নেস। নাম্বার 2, ইন্ডাকশন কুকার। বাড়িতে যে ইন্ডাকশন কুকার আমরা ইউজ করি, সেটাও তো COO বোধ হয়, আমি বোধহয় বানানটা ভুল লিখলাম। হ্যাঁ, কুকার মানে COO না, নাকি CK? ঠিকই আছে? স্যার ইন্ডাকশন সিটা হবে কুকার না, না, এটা হবে না, সিটা হবে না। তাই মনে হচ্ছিল আর কি। COO ইন্ডাকশন কুকারে ইউজ করা হয়। নাম্বার 3, এডি কারেন্ট ইউজ করি আমরা, এগুলো পরীক্ষা আসবে কিন্তু। তোমাদের তো পরীক্ষা MCQ। গাড়ির যে স্পিডোমিটার আছে, স্পিডোমিটার
স্পিডোমিটারের যে কাটা উঠে যাচ্ছে সেটাও কিন্তু বেসড অন টেম্পারেচার। টেম্পারেচার মানে এডি কারেন্ট ইন স্পিডোমিটার অফ কার। নম্বর 4, ট্রেনের ইলেকট্রিক ব্রেক। ইলেকট্রিক ব্রেক ইলেকট্রিক ব্রেক ইন ট্রেনস। ট্রেনের ইলেকট্রিক ব্রেকে একটা ইউজ আছে, এডি কারেন্টের ইউজ আছে। হিট হয়, হিট হলে প্রেসার হয়, সেই প্রেসার দিয়ে ব্রেক হয়। নাম্বার 5, যদি মনে করো যে বাড়িতে যে আমরা ইলেকট্রিক যে মিটার যে আছে আমাদের বাড়িতে, যেখানে মিটার ওঠে মানে ইলেকট্রিসিটি বোর্ডের যে মিটারটা রাখা আছে, সেখানে রিডিংটা যে দেখে ওরা, সেটাও বেসড অন দিস এডি কারেন্ট। যেখানে ইউনিটগুলো যে ওঠে, সেই ইউনিটটা উঠছে কিন্তু অ্যাকচুয়ালি হিটের উপর ডিপেন্ড করে। ওখানে একটা হিট জেনারেট হচ্ছে, এডি কারেন্ট করানো হচ্ছে ওখানে, তার ফলে হিট জেনারেট হচ্ছে, তার ফলে আস্তে আস্তে রিডিং বেড়ে যাচ্ছে। তার মানে এখানেও ইলেকট্রিক কি বলবো এটা কি বলে, ইলেকট্রিক এনার্জি মিটার, ইলেকট্রিক এনার্জি মিটার, এইসব জায়গায় এডি কারেন্ট ইউজ করা হচ্ছে। তাহলে এডি কারেন্ট আমাদের প্রবলেমেটিক হলেও আবার এটাকেও এখন আমরা মানে আমরা ব্যবহার করতে শিখে গেছি, এটাকে কাজে লাগাচ্ছি। হলো এডি কারেন্ট সম্বন্ধে আর কিছু আসবে না। তোমার এডি কারেন্টের মিনিমাইজ কি করে করা হয়, দুটো পয়েন্ট আছে। এডি কারেন্টটা কি সেটা বলা হলো, আর অ্যাপ্লিকেশন অফ এডি কারেন্ট। ব্যাস, নেক্সট হচ্ছে আমরা আসি ট্রান্সফরমার। ট্রান্সফরমার দেখো, ট্রান্সফরমার মানে হচ্ছে, তোমরা দেখেছো সবাই ট্রান্সফরমার, পথে ঘাটে যে রাস্তার ধারে ইলেকট্রিক লাইনে এরকম বক্স থাকে, ইলেকট্রিক পোস্ট, দুটো পোস্টের মাঝখানে বিশাল একটা বক্স থাকে, এটাকে আমরা ট্রান্সফরমার বলি। যে কোনো ইলেকট্রিক ডিভাইসের ভেতরে ট্রান্সফরমার থাকে। যে কোনো বাড়িতে তোমার যে টিভিটা আছে, টিভির ভেতরে ট্রান্সফরমার আছে। বাড়িতে যে তোমার সিডি প্লেয়ারটা চলছে, সেখানেও একটা ট্রান্সফরমার আছে। তোমার বাড়িতে যে মিক্সিটা চলছে, মিক্সি মেশিনটা চলছে, সেখানেও ভেতরে ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমার থাকবেই। কারণ কারণ কি, আমাদের বাড়িতে হোম কানেকশনে 220 ভোল্ট আসছে। এবার আমরা যে সমস্ত অ্যাপ্লায়েন্স ইউজ করি, সেগুলো সব তো 220 চলে না। কেউ কেউ কম ভোল্টেজে চলছে, কেউ হয়তো 100 ভোল্টেজে চলছে, কারো ক্ষেত্রে আবার 440 ভোল্টেজ লাগছে। এক একটা ডিভাইসের, এক একটা অ্যাপ্লায়েন্সের এক এক রকম ভোল্টেজ লাগে। কিন্তু আমাদের বাড়িতে তো আসছে শুধু এই 220 ভোল্টেজ। তাহলে এইটাকে হয় আমাদের বাড়াতে হবে, যেখানে বেশি প্রয়োজন সেখানে বাড়াতে হবে, যেখানে কম প্রয়োজন সেখানে কমাতে হবে। এই যে বাড়ানো বা কমানো, এই কাজটাই করা হয়। কি কমানো বাড়ানো? ভোল্টেজ, পটেনশিয়াল ডিফারেন্স অফ এসি। ডিসির ক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমার কাজ করবে না, এসির ক্ষেত্রেই কাজ করবে। কারণ ট্রান্সফরমার বেসড অন দ্য প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন। একটা কয়েলের মধ্যে আমি যদি কারেন্ট চেঞ্জ করি, একটা কয়েলের মধ্যে পাশাপাশি রাখা আরেকটা কয়েল, তোমরা জানো এটাকে মিউচুয়াল ইন্ডাকশন বলে, ওখানেও কারেন্ট জেনারেট হবে, ওখানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ড বলছি, ইনডিউসড ইএমএফ তৈরি হবে। ইনডিউসড ইএমএফ তৈরি হওয়া মানে এখানেও কারেন্ট তৈরি হবে। তাহলে একটাকে বলছি আমরা ইনপুট, আর একটা বলছি আউটপুট। একটা কয়েলের দুটো এন্ড,
এটাকে বলছি আমরা ইনপুট, আর একটা কয়েলের দুটো এন্ড, সেটাকে আমরা আউটপুট বলছি। ইনপুটের মধ্যে ভোল্টেজ লাগাতে হয়, আমাদের বাড়িতে যে ভোল্টেজটা আসছে সেটা 220 আমি ইনপুটে লাগালাম, এটা ইনপুট মনে করো। এবার আউটপুটে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আউটপুট থেকে ভোল্টেজ আমরা বার করে নিচ্ছি। কখনো আমাদের 100 ভোল্ট লাগতে পারে, কখনো আমাদের অনলি 6 ভোল্ট লাগতে পারে, কখনো আমাদের 9 ভোল্ট লাগতে পারে, কখনো আমাদের আবার 1000 ভোল্টও লাগতে পারে। তাহলে এই যে ভোল্টেজটা আমরা বাড়াচ্ছি 220 থেকে 1000 বা কমাচ্ছি 220 থেকে 9 ভোল্ট করছি, কার দ্বারা করছি? অ্যাকচুয়ালি দুটো কয়েল, এই দুটো কয়েলকেই আমরা বলি ট্রান্সফরমার। আসলে কিছু না, তাহলে ট্রান্সফরমার জাস্ট দুটো কয়েল। একটা কয়েলকে আমরা বলি প্রাইমারি কয়েল, যেখানে ইনপুটটা লাগানো হয় সেটা হচ্ছে প্রাইমারি কয়েল, আর যেখান থেকে আমরা আউটপুটটা পাই সেটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তাহলে ট্রান্সফরমার based on the principle of mutual inductance, it has two coils. One is primary coil, input is connected to primary coil, and other is secondary coil, from where we get the output voltage. এই তো ট্রান্সফরমার। এইবার কিছু ফর্মুলা আছে, দু একটা ফর্মুলা আসবে, দেখো। এবার ট্রান্সফরমার আমরা একটু ডেফিনেশন একটু লিখে দিই, পরীক্ষা তো আসবে এগুলো। এক মিনিট। হ্যাঁ, ট্রান্সফরমার তাহলে কি লিখবো? ইট ট্রান্সফর্ম an AC voltage জাস্ট এসি ভোল্টেজটাকে শুধু বাড়াবে বা কমাবে, এইটুকু কাজ। ভেবো না এসি ভোল্টেজকে ডিসি করে দেবে ট্রান্সফরমার, তা না কিন্তু। ইনপুটেও আমরা এসি দিচ্ছি, আউটপুটে আমরা এসি পাবো। যদি ইনপুট কয়েলে মানে প্রাইমারি কয়েলে তুমি যদি ডিসি দাও, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের বা ম্যাগনেটিক ফিল্ডের কোনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড হবে। কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আউটপুটে তুমি কারেন্ট পাবে না। তুমি তুমি যদি এখানে যে ইনপুটে যে কারেন্ট দিচ্ছ, তুমি ডিসি এখানে একটা ব্যাটারি লাগিয়ে তুমি ডিসি কারেন্ট দিচ্ছ, বাট আউটপুটে কোনো কিন্তু কারেন্ট পাবে না। মাথায় রেখো, কায়দা করে এরকম কোশ্চেন দিয়ে দেয়। ডিসি লাগালে আউটপুট কারেন্ট, এখানে ডিসি ভোল্টেজ লাগানো হলো, আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট এত 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 এসব বলে দিল না, হবে না। ডিসিতে কোনো কাজই করবে না ট্রান্সফরমার, চেঞ্জ না হলে, কারেন্টের চেঞ্জ না হলে মিউচুয়াল ইন্ডাকশন হবে না তো। যাই হোক, ইট ট্রান্সফর্মস অ্যান এসি ভোল্টেজ টু কি হাই অর লো ভ্যালু, বেশিও করতে পারে কমও করতে পারে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট। আচ্ছা, it is based on principle of mutual inductance. মিউচুয়াল ইন্ডাকটেন্সের প্রিন্সিপালের উপর এটা বেস করা। তাহলে এবার এর কনস্ট্রাকশনটা দেখো কিরকম হবে। আইডিয়া তো করলেই কনস্ট্রাকশনটা কেমন হবে। দুটো কয়েল থাকবে, কিন্তু কয়েল দুটো মেটালিক স্ট্রাকচারের মধ্যে নেওয়া হয়। ট্রান্সফরমার দেখে থাকবে, অফলাইন পড়া থাকলে আমি দেখাতে পারতাম। এটা একটা মেটালিক, এটা ল্যামিনেটেড কোর থাকে, এখানে অনেক স্ট্রিপ থাকে, মানে এরকম অনেক থাকে, মানে বেশ কটা।
10-12টা। এখানেও তাই, এই যে ছবিটা কি আঁকবো, এই যে এরকম ভাবে এই দিকটা দেখা যাবে না। এটা হচ্ছে মেটাল, মেটালিক কতগুলো শিট, মাঝখানে হোল আছে, এগুলোকে একসঙ্গে গেথে ল্যামিনেটেড সব এগুলো। ওই যে ল্যামিনেটেড করে ইউজ করা হচ্ছে কি করে, এটা কিসের জন্য করা হলো, আমরা টোটালটা একটা মেটাল নিতে পারতাম, এডি লসটাকে কমানোর জন্য এরকম করা হলো। আচ্ছা, এখন আমি এর উপরে আমি কি নেব, কয়েল নেব। এইখানে আমি কয়েল লাগাচ্ছি। এই একটা কয়েল, তার মাথাটা বেরিয়ে আসছে, এইখানেও আমি কয়েল লাগাচ্ছি। এই দুটো কয়েল, এই দুটো কয়েল, একটা প্রাইমারি কয়েল, একটা পিসি, ওখানে লিখবো না প্রাইমারি কয়েল, কয়েল তো এটা, এটা পিসি প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, এটা হচ্ছে এসসি সেকেন্ডারি কয়েল। এখানে ইনপুটকে দেওয়া হয় প্রাইমারি কয়েলে, ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এখানে আউটপুট ভোল্টেজ আমরা পাই আউটপুটে। তাহলে একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল, জাস্ট দুটো কয়েল থাকে। হ্যাঁ, কনস্ট্রাকশন তো আসবে না এবার। আর এগুলো কিন্তু মেটাল মানে কি, এটার কিন্তু সফট আয়রন নেওয়া হয়, সফট আয়রন। সফট আয়রনের মিউ আর রিলেটিভ পারমিউটিভিটি হাই, হাই ভ্যালু হয়। আর রিলেটিভ পারমিউটিভিটি হাই ভ্যালু হলে কি হবে, লাইন্স অফ ফোর্স গুলো প্রাইমারি কয়েলে যত লাইন্স অফ ফোর্স থাকবে, সেকেন্ডারি কয়েলের মধ্যে লাইন্স অফ ফোর্স, সেই সমস্ত লাইন্স অফ ফোর্স গুলো সেকেন্ডারি কয়েলের মধ্যে টেনে নিয়ে আসবে। এখানে লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে, এখানেও লাইন্স অফ ফোর্স ঢুকে যাচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। যদি সফট আয়রন ইউজ করো, নাম্বার অফ লাইন্স অফ ফোর্স মানে ম্যাগনেটিক ফ্লাক্স প্রাইমারি কয়েলে যা সেকেন্ডারি কয়েলেও প্রায় সেমই হয় যদি তুমি সফট আয়রন ইউজ করো। অ্যাকচুয়ালি কিছু তো লিকেজ হবেই, তবে আইডিয়াল ট্রান্সফরমার যদি বলো তাহলে টোটাল নাম্বার অফ ফ্লাক্স ইন প্রাইমারি কয়েল ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ফ্লাক্স ইন সেকেন্ডারি কয়েল, ইকুয়ালি হবে। এবং সেই ইকুয়ালটা করার জন্যই আমরা সফট আয়রন ইউজ করি। কারণ সফট আয়রন ইউজ করি কেন, এর রিলেটিভ পারমিউটিভিটি হাই। রিলেটিভ পারমিউটিভিটি হাই মানে হচ্ছে বেশি নাম্বার অফ লাইন্স অফ ফোর্স যাবে, নাম্বার অফ লাইন্স অফ ফোর্সটা বেশি হবে। হাওয়াতে যেগুলো চলে যাচ্ছিল সেগুলোকেও টেনে নিয়ে চলে আসবে লাইন্স অফ ফোর্স গুলোকে, সেই জন্যই আমরা সফট আয়রন ইউজ করি। আচ্ছা, আইডিয়াল ট্রান্সফরমার যদি আমরা বলি, ফর আইডিয়াল ট্রান্সফরমার, ফর আইডিয়াল ট্রান্সফরমার তোমরা জানো যে পাওয়ার, ইনপুটের পাওয়ার আর আউটপুটের পাওয়ার একদম ইকুয়ালি হবে। ইনপুটের পাওয়ার আর আউটপুটের পাওয়ার, পাওয়ার না হলে তো এনার্জি কোথা থেকে, এখানে যা এনার্জি আমরা দিচ্ছি, ইনপুটে যে এনার্জি দিচ্ছি, আউটপুট থেকে এনার্জি তো সেম পাবে। হ্যাঁ, এনার্জি কনজারভেশনই থাকবে না। আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে ইকুয়াল পাওয়ার হয় ইনপুট আর আউটপুটের পাওয়ার। অ্যাকচুয়াল তো সমান হবে না, তুমি আউটপুটে একটু কম পাওয়ার পাবেই, কারণ কিছু না কিছু এডি লস হবে, হিট তৈরি হবেই কিছু, তার জন্য আউটপুট পাওয়ারটা কিন্তু কম হয়, রিয়েলিটিতে কম হয়। বাট আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা ইকুয়াল ধরে নিই। আচ্ছা, এবার এই যে আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার ইকুয়াল, তার মানে কি তোমরা বুঝতেই পারছো
বুঝতেই পারছো কি যে পাওয়ার মানে তো ভোল্টেজ ইন্টু কারেন্ট, এদিকেও তাহলে ভোল্টেজ ইন্টু কারেন্ট, ইনপুটের ভোল্টেজ ইন্টু কারেন্ট ভিপি ইন্টু আইপি আমি লিখতে পারি, ভিপি ইন্টু আইপি। আর সেকেন্ডারির ক্ষেত্রে ভিএস ইন্টু আইএস আমি লিখতে পারি। এটা হচ্ছে ইনপুট, ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু আউটপুট পাওয়ার। অ্যাকচুয়ালি ভিএস বাই ভিপি তার মানে কি, আউটপুট ভিএস মানে হচ্ছে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ, মানে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু ইনপুট কারেন্ট প্রাইমারি কয়েল, আউটপুট কারেন্ট সেকেন্ডারি কয়েল। ভি ভ্যারিস তার মানে এটা তো জানোই, ভি ভ্যারিস 1/i আর কি। পাওয়ার কনস্ট্যান্ট, পাওয়ার কনস্ট্যান্ট হলে তো ভি ভ্যারিস 1/i হবেই। আচ্ছা, পরের লাইনটা দরকার নেই। তাহলে ভিএস বাই ভিপি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আইপি বাই আইএস। তার মানে কি বুঝতে পারছো তুমি? ভোল্টেজ যদি তুমি বাড়াও কারেন্ট কিন্তু কমে যাবে। এটা বলার জন্য এটা আমি ক্যালকুলেশনটা করলাম। আমি যদি ইনপুট থেকে আউটপুটের ভোল্টেজ বেশি চাই তাহলে অবশ্যই কারেন্ট কমে যাবে। আমি যদি ভোল্টেজ কমাই তাহলে কিন্তু কারেন্ট বাড়বে, কারণ ভি ইন্টু আই কনস্ট্যান্ট। এখানকার ভিআই আর এখানকার ভিআই সেম হবে, একটা বাড়লে আরেকটা কমবে। তাছাড়া তো এনার্জি কনজার্ভ থাকবে না, ভায়োলেশন অফ কনজারভেশন অফ এনার্জি হয়ে যাবে। এনার্জি কোথা থেকে পাবে? আচ্ছা, সেই জন্য ভিএস বেশি হলে আইএস কম হবে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে। এবার দেখো একটা ক্যালকুলেশন আমরা দেখি, কখন ভোল্টেজ বাড়বে আর কখন ভোল্টেজ কমবে, এর একটা ক্যালকুলেশন আমাদের দরকার। কখন ভোল্টেজ বাড়ছে কখন কমছে। যাই, ও প্যারা হয়। আমরা এটা কি নাম দেব? স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার এই কথার মানে হচ্ছে যে ট্রান্সফরমারটা ভোল্টেজ ইনক্রিজ করে, সেকেন্ডারি ভোল্টেজটা বেশি হলে সেটাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার, সেকেন্ডারি ভোল্টেজ যদি কম হয় তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়। যখন ভোল্টেজ বাড়াতে হবে তখন অবশ্যই আমাকে স্টেপ আপ ট্রান্সফরমার নিতে হবে, আবার ভোল্টেজ যখন কমাতে হয় তখন স্টেপ ডাউন ইউজ করি আমরা। রাস্তায় যে বড় বড় ট্রান্সফরমার গুলো আছে সেগুলো, সেখানে কিন্তু স্টেপ ডাউন স্টেপ আপ দুটোই থাকে। ধরো 33,000 হাই টেনশন লাইন যাচ্ছে, সেখান থেকে হোম কানেকশন যখন দেবে 33,000 ভোল্ট, মানে 33 কিলো ভোল্ট, এরকম একটা লাইন যাচ্ছে হাই টেনশন এইচটি লাইন। তো ওখান থেকে হোম কানেকশন তো নিচ্ছে, কি করে নিচ্ছে? ট্রান্সফরমার ইউজ করতে হবে, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে এই লাইনটা এখানে লাগিয়ে দিয়ে আউটপুট থেকে মাত্র 220 বার করে নিল, হয়ে গেল। তাহলে এটা স্টেপ ডাউন হলো, স্টেপ ডাউন ট্রান্সফরমার। আবার স্টেপ আপ ট্রান্সফরমার তাকে ইউজ করা হয়, রাস্তাতে ইউজ করে। কিরকম ইউজ করে? ধরো 220 ভোল্ট ট্রান্স, ধরো দূরের থেকে লাইন আসছে, দূরের থেকে লাইন আসলে 220 ভোল্ট ছিল অনেক দূরে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে ওয়্যারের মধ্যে কারেন্ট আসছে, ভোল্টেজ, তার মানে ওয়্যারের রেজিস্ট্যান্স থাকে, তার জন্য ভোল্টেজ কিন্তু ড্রপ হয়। ভোল্টেজ ড্রপ হলে কিছু দূর আসার পর কিন্তু ভোল্টেজ 220 আর থাকে না। ধরো এখানে 220 ছিল, এই পাড়াতে যখন লাইনটা ছিল তখন, এই পাড়া বলছি, হ্যাঁ, তখন 220 ভোল্টেজ ছিল। ওই লাইনটাই যখন আরেকটা পাড়াতে আসলো, এখানে ভোল্টেজটা কমে হয়তো 180 ভোল্টেজ হয়ে গেল। এবার এখান থেকে বাড়িতে লাইন ঢুকলে তাদের বাড়িতে ভালো মানে অ্যাপ্লায়েন্স গুলো ভালো চলবে না, ভালো চলবে না বলতে লাইট ফাইট গুলো ভালো আলো দেবে না। হ্যাঁ, এবার তাহলে এখন কি করবে? এইখানে একটা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে দেবে।
করে আবার যেটা 180 নেমে গেছিল সেটাকে আবার 120 হয়তো করে দিল, আরে 220 করে দিল। হ্যাঁ, তাহলে এটাও স্টেপ আপ ট্রান্সফরমার। যাই হোক, স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার মানে ভোল্টেজ একটা দিয়ে বাড়ায় এসি ভোল্টেজ, একটা দিয়ে কমায়, দুই রকমই থাকে, দুই রকমই থাকে। আর আমাদের রেডিও টিভি থেকে শুরু করে সমস্ত ইলেকট্রিক, যে যত ইলেকট্রিক বলো ইলেকট্রনিক বলো, সব ডিভাইসের মধ্যে ট্রান্সফরমার থাকবে থাকবে। তাহলে স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কার উপর ডিপেন্ড করে আমরা দেখছি এখন সেটাই, কখন স্টেপ আপ হবে কখন স্টেপ ডাউন হবে। তাহলে আমি এটা 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 প্রাইমারি কয়েল বলছি, এটা সেকেন্ডারি কয়েল বলছি, এরকম তো আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে, এটা প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। ইনপুট ভোল্টেজ মনে করো ভিপি, এখানে আউটপুট ভোল্টেজ কি নাম দেওয়া হচ্ছে, ভিএস, এটা আমরা জানি। নাম্বার অফ টার্ন, নাম্বার অফ টার্ন টার্ন অফ প্রাইমারি কয়েল, পিসি লিখে দিই, হ্যাঁ পিসি, এটা ধরে নিচ্ছি এনপি। নাম্বার অফ টার্ন অফ সেকেন্ডারি কয়েল ইজ ইকুয়াল টু এনএস, ঠিক আছে? নাম্বার অফ টার্ন এনএস, এনপি আর এনএস। আচ্ছা, এইখানে তো প্রাইমারি কয়েলে তুমি কি দিচ্ছ, এসি সিগন্যাল দিচ্ছ যার ভোল্টেজ ভিপি হলো, তুমি এখানে এসি সিগন্যাল পাচ্ছ যার ভোল্টেজ ভিএস, অ্যাপ্লাই করো কেভিএল। কেভিএল যদি অ্যাপ্লাইং কেভিএল, অ্যাপ্লাইং কারশফ ভোল্টেজ ল ইন প্রাইমারি পিসি, প্রাইমারি কয়েল, আমি কি লিখবো, ভিপি মাইনাস N1 d phi by dt is equal to 0। d phi by dt হচ্ছে rate of change of flux, মানে ভিপি এটা এনপি, ভিপি is equal to np into d phi by dt, এটা একবারই লিখতে পারতাম, ভিপি এই ভোল্টেজ is equal to n d phi by dt, এই যে ফ্যারাডেজ ল, ফ্যারাডে ল। আবার সেকেন্ডারিতে, ইন সেকেন্ডারি, ইন সেকেন্ডারি কয়েল কেভিএল অ্যাপ্লাই করো আবার, সেটা হচ্ছে অবশ্যই ভিএস ইজ ইকুয়াল টু এনএস ডি ফাই বাই ডিটি। এখন কথা হচ্ছে ফাই যদি ইকুয়াল হয়, কাপলিং কোএফিসিয়েন্ট যদি 1 হয়, কাপলিং কোএফিসিয়েন্টের কথা এর আগে বলা হয়েছিল, মানে সমস্ত ফ্লাক্স গুলো যদি এর মধ্যে আসে তাহলে ফ্লাক্সটা ইকুয়াল যদি হয়, তাহলে আমি যদি ডিভাইড করি, দেখো তো ভিএস বাই ভিপি যদি আমি করি, তাহলে জাস্ট এনএস বাই এনপি থাকছে। তাহলে ভোল্টেজ কার উপর ডিপেন্ড করছে, জাস্ট নাম্বার অফ টার্ন এর উপর ডিপেন্ড করছে। যখন সেকেন্ডারির নাম্বার অফ টার্ন বেশি, এনএস যদি গ্রেটার দেন এনপি হয়, তাহলে দেখো তখন ভিএসও ভিপির থেকে বেশি, আর তখনই আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার। এই কেসটাই স্টেপ আপ, ভোল্টেজ সেকেন্ডারির ভোল্টেজ বেশি। আর যদি নাম্বার অফ টার্ন ইন সেকেন্ডারি এটা লেস দেন নাম্বার অফ টার্ন ইন প্রাইমারি, তাহলে ভিএস লেস দেন ভিপি, এটাকে আমরা বলছি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে স্টেপ ডাউন আর স্টেপ আপ ট্রান্সফরমার কিভাবে তৈরি করে ওরা, নাম্বার অফ টার্নের কম বেশি করে শুধুমাত্র, আর কিচ্ছু না। প্রাইমারি কয়েলের থেকে সেকেন্ডারি কয়েলের যদি টার্ন বেশি হয় তাহলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বেশি হবে, আর যদি টার্ন কম হয় তাহলে সেকেন্ডারি কয়েলেরই কম হবে, তাহলে তখন স্টেপ ডাউন হবে।
তার মানে দেখো তাহলে কি আমরা পেলাম, তাহলে ভিএস মানে এনএস বাই এনপি আমি যদি লিখি, বা ভিএস লিখতেই পারো, তাহলে ভিএস বাই ভিপি আমরা কি পেলাম, আমরা পেলাম এনএস বাই এনপি। তুমি যদি কারেন্ট দিয়ে লেখো, কারেন্ট দিয়ে লিখলে কিন্তু আইপি বাই আইএস, আইপি বাই আইএস। কারেন্টের সঙ্গে ভোল্টেজ ইনভার্সলি প্রপোর্শনাল, ভিএস বাই ভিপি ছিল, তাহলে আইপি বাই আইএস হবে। তাহলে বুঝতে পারলে স্টেপ আপ স্টেপ ডাউন কিসের জন্য হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার অফ টার্নের জন্য, আর কিছু না। এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের থিওরি, মেইন থিওরি। এখন অঙ্ক টঙ্ক তো আসতেই পারে। আরেকটা জিনিস একটু বলে দিই, ট্রান্সফরমার যে আইডিয়াল ট্রান্সফরমার যদি না হয় তো লস তো হবেই কিছু। তো সেই ক্ষেত্রে লস কি কি কারণে হতে পারে সেটা একটু বলে দিচ্ছি, বোর্ডের এক্সামের জন্য এগুলো, না নিট ফিটেও আসতে পারে। লসেস ইন ট্রান্সফরমার, ট্রান্সফরমার লস মেইনলি তো হিট লসই হবে, সেগুলো যে লসই হোক না কেন সবই হিটে গিয়ে হিটে চলে যাচ্ছে। আচ্ছা, লসেস ইন ট্রান্সফরমার, দেখো আমরা সফট আয়রন কোর ইউজ করি, সফট আয়রন কোর ইউজ করছি, কিন্তু তথাপি আমি বলতে পারবো না যে এখানে যত ফ্লাক্স চেঞ্জ হয় ঠিক তত ফ্লাক্সই এখানে চেঞ্জ হবে, মানে সেই ফ্লাক্স গুলো এখানে থাকবে। কিছুটা ফ্লাক্স লিকেজ হয়, লিকেজ হয় মানে কাপলিং কোএফিসিয়েন্ট 1 এক্স্যাক্টলি হয় না। হ্যাঁ, তবে আমরা মিনিমাইজ কিছুটা করতে পারি এই ফ্লাক্স লিকেজ, সেটা হচ্ছে ইউজিং সফট আয়রন কোর, বা সফট আয়রন ফ্রেম। তাহলে একটা লস হচ্ছে ফ্লাক্স লিকেজ। আচ্ছা, আমি আরেকটা জিনিস করে দিই একবারে হয়ে যাবে। এদিকে লিখলাম লস, এদিকে লিখলাম রেমেডি। কি করে লসের রেমেডি করা যাবে, এরা আছে তো? হ্যাঁ, আচ্ছা দেখো লস, ট্রান্সফরমার লস কি কি, এক নম্বর লস যেটা হচ্ছে ফ্লাক্স লিকেজ। ফ্লাক্স লিকেজ আমরা বন্ধ করি কি করে, আমরা বন্ধ করি ইউজিং সফট আয়রন ফ্রেম। ওই যে ফ্রেমটা আমরা ইউজ করছি, হ্যাঁ, ইউজিং সফট আয়রন ফ্রেম আমরা মিনিমাইজ করি আর কি। এটা একটা লস, তবু একদম পুরোপুরি লস ইয়ে করা যায় না। সেকেন্ড লস হচ্ছে হিট লস, আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর রেজিস্ট্যান্স কয়েলের থাকবেই, যত ভালো কপার নাও মোটা তার নাও তার কিছুটা রেজিস্ট্যান্স থাকবেই। আই স্কোয়ার আর লস মানে এটা জুল হিটিং, এটাকে তুমি বলতে পারো জুল হিটিং। কিসের জন্য, এটা রেজিস্ট্যান্স থাকার জন্য। এই ধরনের লসকে আমরা বলি, মনে রাখবে এটা কপার ওয়্যার আমরা ইউজ করছি জন্য এই লসটাকে আমরা অনেক সময় বলি কপার লস, এটাকে আমরা কপার লস বলি। হ্যাঁ, জুলস হিটিং যেটা হয় রেজিস্ট্যান্স থাকার জন্য কয়েলের, ওই যে প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল ওদের রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স থাকার জন্য একটা হিট তৈরি হবে, সেটা হচ্ছে জুল হিটিং হবে। হুম, জুলস ল থেকে আমরা আই স্কোয়ার আর, এটাই হিট। এইটার রেমেডি
কি করবে রেমেডি? তুমি থিক কপার ওয়্যার ইউজ করতে পারো, থিক কপার ওয়্যার এটা ইউজ করতে পারো, তাহলে কিছুটা কমবে। তাহলে কপার লসটা কি মনে রেখো, পরীক্ষায় আলাদা করে আসতে পারে, যে কপারের কয়েল ব্যবহার করা হচ্ছে তার রেজিস্ট্যান্স কিছু হলেও থাকবে, সেই রেজিস্ট্যান্সের জন্য হিট প্রডিউস হবে, এই হিট লসটাকে আমরা বলছি কপার লস। আবার এদিকেও লস রেমেডি। আচ্ছা 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বর লসে আমরা বলবো এডি লস। এডি লস কোথায়? ওই ট্রান্সফরমার যে সফট আয়রন ফ্রেম ইউজ করা হচ্ছে সেখানে এডি লস হবে। সেই জন্য আমরা ল্যামিনেটেড সফট আয়রন কোর ইউজ করছি, এটাই রেমেডি, মিনিমাইজ করা হচ্ছে এডি লসকে এটা ইউজ করে। নাম্বার 4 হিস্টেরেসিস লস। হিস্টেরেসিস আগের চ্যাপ্টারে পড়ানো হচ্ছে, হিস্টেরেসিস লস। হিস্টেরেসিস লসটা কি তোদের মনে আছে? একটা যেরকম পাখির মতো একটা গ্রাফ আঁকছিলাম, গ্রাফটার মিনিং বোঝো তো? এই যেরকম ছিল, এই যেরকম একটা গ্রাফ ছিল, এই গ্রাফটা দিয়ে আমরা হিস্টেরেসিস লস আমরা বলতাম, ওখানে বলা হয়েছিল হিস্টেরেসিস লস। এই গ্রাফটার মিনিংটা হচ্ছে একটা মেটালিক বডিকে ম্যাগনেটাইজ করো আবার ডিম্যাগনেটাইজ করো, ম্যাগনেটাইজ করো আবার ডিম্যাগনেটাইজ করো। ম্যাগনেটাইজ করা মানে এটাকে ম্যাগনেট তৈরি করো, আবার এটাকে ডিম্যাগনেটাইজ করো। তুমি যেভাবে ডিম্যাগনেটাইজ করো মানে সে কারেন্ট দিয়ে তুমি উল্টো দিকে কারেন্ট দিয়ে ডিম্যাগনেটাইজ করতে পারো, একবার সোজা দিকে কারেন্ট দিয়ে ম্যাগনেটাইজ করো, এবার উল্টা দিকে কারেন্ট দিয়ে, ধরো সলিনয়েডের মধ্যে দিয়ে তুমি এখানে একটা মেটাল রেখে রাখছো, এটাকে তুমি ম্যাগনেটাইজ করছো, কারেন্ট পাঠাচ্ছ সলিনয়েডের মধ্যে দিয়ে, কারেন্ট এদিকে পাঠাচ্ছ, যখন তো ম্যাগনেট হচ্ছে উল্টো দিকে আবার কারেন্ট পাঠালে ডিম্যাগনেটাইজ হবে, আবার দিকে কারেন্ট পাঠালে ম্যাগনেটাইজ হবে, আবার উল্টো দিকে কারেন্ট পাঠালে ডিম্যাগনেটাইজ হবে। এই ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ করলে তার পাথটা কিসের পাথ? এক্সটার্নাল যে ফিল্ডটা তুমি দিচ্ছ এইচ দিচ্ছ, আর এইখানে যে ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা বি যদি এদিকে হয়, বা আই আই এটা যদি এদিকে তৈরি হয়, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটাইজেশন বলে আইকে, তা সেটা হচ্ছে এই যে এক্সটার্নাল যে ফিল্ড দেওয়া হচ্ছে, কারেন্ট দিয়ে যে ফিল্ডটা দেওয়া হচ্ছে এইচ, তার উপর এটার ম্যাগনেটাইজেশন ডিপেন্ড করবে, আই ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে? যখন তুমি ম্যাগনেটাইজ করছো এর ম্যাগনেটিজম বেড়ে যাচ্ছে, যখন তুমি ডিম্যাগনেটাইজ করছো তুমি এটার ওই যে এইচ এর ভ্যালু তুমি মাইনাস করছো, তবু এর মধ্যে ম্যাগনেটিজম থেকে যায়, ওই যে রিটেনটিভিটি কোয়েসিভিটি এগুলো বলা হয়েছিল, খুব ভালো জায়গা কিন্তু এই জায়গাটা। তা এই ধরনের একটা লুপ পাওয়া যায়, যে তুমি যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন তুমি কমিয়ে দিচ্ছ তখন ম্যাগনেটিজম থেকে যায়, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড মাইনাস করলে তখন ম্যাগনেটিক ফিল্ড আবার জিরো হয়, আবার তুমি মাইনাসের দিকে যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা মানে এইচটা যদি লাগাও, ম্যাগনেটিক ফিল্ড এটার ম্যাগনেটিজম উল্টো দিকে হয়ে যাবে এই ভেতরের রডটার, আবার তুমি এইচ বাড়াতে থাকো, এইচ বাড়াতে বাড়াতে, যাই হোক এইচ কমাও, মানে এক্সটার্নাল তুমি কারেন্ট, অ্যাকচুয়ালি এটা তো কারেন্ট একবার এদিক দিয়ে দাও আবার এদিক দিয়ে দাও সলিনয়েডের মধ্যে, তাহলে একবার ম্যাগনেটাইজ হবে একটা ডিম্যাগনেটাইজ হবে, কখনোই তুমি এই জিরো পজিশনে আর আসতে পারবে না। ম্যাগনেটাইজ একবার করে গেলে এরকম, ডিম্যাগনেটাইজ করতে থাকলে এরকম, আবার ম্যাগনেটাইজ করলে আবার এরকম হবে গ্রাফটা।
মানে ভেতরের যে আয়রন যেটা থাকবে তার ম্যাগনেটিজম এইভাবে চেঞ্জ হবে। আর এই ম্যাগনেটাইজেশন আর ডিম্যাগনেটাইজেশন করার জন্য এনার্জি লস হবে, অবশ্যই এনার্জি লস হবে। কারেন্ট তুমি দিচ্ছ, এনার্জি লস হচ্ছে না? সেই এনার্জিটা অবশ্য এই যে এটার যে এরিয়া হয়, বিএইচ কার্ভের যে এরিয়া, হিস্টেরিসিস কার্ভের যে এরিয়া হয়, এই যে লুপটার হিস্টেরিসিস লুপটার যে এরিয়া হয়, সেটা দিয়ে সেটার থেকে আমরা এনার্জি বার করি, এনার্জি লস। তাহলে এইখানেও তো ম্যাগনেটাইজেশন আর ডিম্যাগনেটাইজেশন সব সময় হচ্ছে। এসি দেওয়া মানেই তো একবার ম্যাগনেটাইজ হওয়া, ডিম্যাগনেটাইজ হওয়া। এসি মানেই তো তাই, এই কারেন্টের ডিরেকশন চেঞ্জ করা হচ্ছে মানে এসি। তাহলে এইখানেও কিন্তু একটা হিস্টেরিসিস লস হবে, এইটাকে আমরা হিস্টেরিসিস লস বলছি। কারণ ম্যাগনেটাইজেশন আর তবে হিস্টেরিসিস লস কিসের জন্য হয়? ডিউ টু ম্যাগনেটাইজেশন অ্যান্ড ডিম্যাগনেটাইজেশন একটা লস হবে, ডিম্যাগনেটাইজেশন, হিস্টেরিসিস লসটা এর জন্য হবে। এবার হিস্টেরিসিস লসটাও তুমি কমাতে পারো। হিস্টেরিসিস লস দেখো, এরিয়াটা এই যে একটু আগে এই যে ছবিটা আঁকলাম, পাখির ছবিটা এরকম আর কি, এই এরিয়াটাকে লস বলছি আমরা, এরিয়াটাকে লস বলছি, এনার্জি লস। তো এরিয়াটা যত কম হবে, এরিয়াটা যত কম হবে, আর যদি এরকম একটা গ্রাফ হয়, এরকম যদি গ্রাফ হয়, তাহলে এরিয়াটার কম আছে, তাহলে এখানে লস কম আছে। এইরকম হবে কার ক্ষেত্রে? কোন এমন একটা ম্যাটেরিয়াল নিতে হবে যাতে লস কম হয়, তার মানে তাহলে এরিয়াটা কম হয়, সেটাই সফট আয়রন। সফট আয়রনের কোয়েরসিভিটি, এই যে এটা কোয়েরসিভিটি আর এটাকে বলে রিটেন্টিভিটি, কোয়েরসিভিটি আর রিটেন্টিভিটি কম হয় সফট আয়রনের ক্ষেত্রে, সেই জন্য এরিয়াও কম হবে। তাহলে সফট আয়রন যদি ইউজ করো, সেই ক্ষেত্রে হিস্টেরিসিস লস কম হবে। হ্যাঁ, তাহলে আবার তুমি তাহলে সফট আয়রন ইউজ করছো, এটাকে কমানোর জন্য তুমি করছো সফট আয়রন, সফট আয়রন ইউজ করছো, ইউজিং সফট আয়রন। কোথায়? আরে ওই যে মেটালিক স্ট্রাকচারটা, এই যে মেটালিক স্ট্রাকচারটা, এটার কথাই বলা হচ্ছে। আচ্ছা, এইখানে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এডি লস আর হিস্টেরিসিস লস কোথায় হচ্ছে? আয়রনের মধ্যে লস হচ্ছে। সেই জন্য এই দুটো লসকে আমরা বলি আয়রন লস, মনে রেখো। আয়রন লস কিন্তু দুটো লস, এটা এই দুটো লস। কপার লস কিন্তু একটা লস, জুল জুল হিটিং যেটা। আর এডি লস আর হিস্টেরিসিস লসটাকে আমরা আয়রন লস বলবো এটাকে। এটা আয়রনের মধ্যেই হয়, এডিটাও আয়রন কোরের মধ্যেই হবে, হিস্টেরিসিস লসটাও আয়রন কোরের মধ্যেই হবে। বাট আই স্কোয়ার আরটা শুধু কয়েলের ব্যাপার, যে কয়েল দুটো ইউজ করা হচ্ছে তাদের ব্যাপার, সেইখানে ওটাকে আমরা কপার লস বলছি। তাহলে কি কি লস হয় ট্রান্সফরমারে সেটা মনে রাখো, এবং সেটাকে মিনিমাইজ কি করে করা যায় সেটাও পাশাপাশি বলা হলো। আচ্ছা, আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা টার্ম আছে, ট্রান্সফরমারের এফিসিয়েন্সি, এটা বলা হয়নি বোধহয়, এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার। একটা ট্রান্সফরমার কত ভালো সেটা আমরা এফিসিয়েন্সি দিয়ে বুঝবো, এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার। আমরা এফিসিয়েন্সি এটা দিয়ে লিখি সবসময়, যে কোনো এফিসিয়েন্সি, এটা হচ্ছে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100, এত পার্সেন্ট হচ্ছে আমরা বলি এফিসিয়েন্সি। আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার তো ইকুয়াল হয়। ফর আইডিয়াল ট্রান্সফরমার এফিসিয়েন্সি কিন্তু 100%। আইডিয়াল ট্রান্সফরমার ক্ষেত্রে এফিসিয়েন্সি 100%। আর একটা পয়েন্ট বলে দিই, জয়েন্ট নিতে আসতে পারে, এই যে ফেজ ডিফারেন্স
ইনপুট আর আউটপুটের মধ্যে ফেজ ডিফারেন্স একটা থাকে, ওটা কিন্তু জিরো ফেজ হয় না। ইনপুট আর আউটপুটের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে, ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ বা কারেন্ট যাই বলো না কেন, এই পয়েন্টটা মনে রেখো। ফেজ ডিফারেন্স between input and output voltage of transformer always pi, অপোজিট ফেজে থাকে সব সময়। ইনপুট ভোল্টেজ যদি এরকম হয়, টাইমের সাথে ইনপুট ভোল্টেজ যদি এরকম হয়, আউটপুট ভোল্টেজ শুরু হবে নিচের থেকে। এটা ভি এস আর টাইম, এটা ভি পি প্রাইমারি ভোল্টেজ। প্রাইমারি কয়েলের ভোল্টেজটা যদি এরকম হয়, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটা উল্টা দিকে হবে। তার ফেজ ডিফারেন্স আছে এখানে, ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। ফ্রিকোয়েন্সির কথা বলো, পাওয়ার তো ইনপুটের পাওয়ার আর আউটপুটের পাওয়ার তো ইকুয়ালি, ইনপুটের পাওয়ার আর আউটপুটের পাওয়ার তো ইকুয়াল। আরেকটা জিনিস ইকুয়াল হয় ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হয় না কিন্তু, এই যে এটা সেম ফ্রিকোয়েন্সি থাকে সব সময়। ফ্রিকোয়েন্সি অফ ইনপুট আর ফ্রিকোয়েন্সি অফ আউটপুট এটাও কিন্তু ইকুয়াল হয়। আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ার ইকুয়াল হয়, অবশ্যই এটা আইডিয়াল কেস। ফ্রিকোয়েন্সি সবসময়, আইডিয়াল কেস না হোক, ফ্রিকোয়েন্সি এটা অলওয়েজ কিন্তু ইকুয়াল হয়। ফ্রিকোয়েন্সি অফ ইনপুট আর ফ্রিকোয়েন্সি অফ আউটপুট সবসময় ইকুয়াল। আর পাওয়ার ইনপুট আর পাওয়ার আউটপুট ইকুয়াল হবে আইডিয়াল কেসের ক্ষেত্রে, তো জানি। একটা প্রবলেম করাই এর উপরে। ধরো কি বলবো, কি প্রবলেম করবো, ধরো এই বাল্ব, একটা বাল্ব এক্সাম্পল, একটা বাল্ব আছে, বাল্বটা রেটিং মনে করো 100 ওয়াট, ভোল্টেজ মনে করো 110 ভোল্ট। তার মানে বাল্বটাকে কোথায় লাগাবে ট্রান্সফরমারের, নিশ্চয়ই ইনপুটে লাগাবে না। তুমি এই অ্যাপ্লায়েন্সটাকে তুমি চালাবে, তার মানে আউটপুটে লাগাবে। তার মানে কিন্তু ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের যে আউটপুট ভোল্টেজ, এইটা কিন্তু 110, পরিষ্কার বোঝা গেল। যখন এরকম থাকবে, বুদ্ধি করে একটা বাল্বের রেটিং দেওয়া আছে, এটা রেটিং 100 ওয়াট 110 ভোল্ট, তার মানে কি বাল্বটাকে অবশ্যই আমি ট্রান্সফরমারের কথা যদি বলে, ট্রান্সফরমার আমি সেকেন্ডারি কয়েলে লাগাবো। সাপ্লাই ভোল্টেজ মনে করো, সাপ্লাই যেটা হচ্ছে উল্টা হয়ে গেল আমার, দুইটা পি হবে একটা এল হবে। সাপ্লাই যেটা ভোল্টেজ আর রেটিং, সাপ্লাই ভোল্টেজ মনে করো 220 ভোল্ট, আর কারেন্ট মনে করো, সাপ্লাই কারেন্ট হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটা দেওয়া আছে। তুমি তো অবশ্যই ট্রান্সফরমার ইউজ করতে হবে। এবার সেই ফাইন্ড দা, এরকম বললো হয়তো, এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার তো ইউজ করতেই হবে তোমাকে। সাপ্লাই ভোল্টেজ 220 আর বাল্বটা জ্বালাতে হবে 110 ভোল্টে, পরিষ্কার কথা।
ট্রান্সফরমার না দিলে তো হবে না। বাল্বকে তুমি যদি সাপ্লাই ভোল্টেজের মধ্যে লাগাও 220 ভোল্টের লাগাও, যেটা যে বাল্ব নাকি 110 এ জ্বলে, তো পুড়ে যাবে সঙ্গে সঙ্গে। ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ, কি বলে, ট্রান্সফরমার ইউজড। যে ট্রান্সফরমারটা ইউজ করা হলো তার এফিসিয়েন্সি কত, এটা কোশ্চেন। সেই ল্যাঙ্গুয়েজটা অন্যভাবে থাকবে, আমি আমার মতো করে বলে দিলাম আর কি। তাহলে একটা বাল্ব 100 ওয়াট, 110 ভোল্ট, সাপ্লাই ভোল্টেজ গিভেন 220 ভোল্ট, কারেন্ট 0.5 অ্যাম্পিয়ার, ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার ইউজড। দেখো, এই বাল্বের এটা পাওয়ার দেওয়া আছে, এটা ভোল্টেজ দেওয়া আছে, তার মানে এটা আউটপুট পাওয়ার, এটা ইনপুট পাওয়ার। এফিসিয়েন্সি চেয়েছে মানে কিন্তু এটা আইডিয়াল ট্রান্সফরমার না। আইডিয়াল ট্রান্সফরমার তো এফিসিয়েন্সি 100% হয়, আর এখানে 100% নিশ্চয়ই হবে না। তাহলে এখানে আমাকে এফিসিয়েন্সি বার করতে হবে। পারবে বার করতে? এটা ইজ ইকুয়াল টু পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট ইন্টু 100। আচ্ছা, ভালো করে তাকাও, আউটপুট পাওয়ার হচ্ছে বাল্বটা যেখানে লাগানো হয়েছে সেটাই তো আউটপুট পাওয়ার। বুদ্ধি কাটাও, বুদ্ধি কাটাও। ইনপুট পাওয়ার, ইনপুট পাওয়ার কি? ইনপুট ভোল্টেজ ইন্টু ইনপুট কারেন্ট। সাপ্লাই ভোল্টেজ কারেন্ট তো দেওয়াই আছে। তাহলে ইনপুট ভোল্টেজ 220 ইন্টু ইনপুট কারেন্ট, দেখলে কত সহজ, 0.5। আর এই 100 তো আছেই। তাহলে 100 ইন্টু 100 ইন্টু 2, নিচে 220, এত পার্সেন্ট, 0 একটা কাটটা, এখানে হচ্ছে 11,000 বাই 11, 1000 বাই 11 কত? দেখো তো কত হয়, ক্যালকুলেটর না, হাতে। 90.9। হ্যাঁ, কত? 90.9। 90.9, ঠিক আছে ক্যালকুলেশন। তাহলে এটাই হবে তোমার এফিসিয়েন্সি। তাহলে বাল্বটা এরকম একটা ডিভাইস, যদি ডিভাইসের মানে একটা অ্যাপ্লায়েন্স যদি দেওয়া থাকে, তার যদি রেটিং দেওয়া থাকে, সেটাকে সবসময় ট্রান্সফরমার আউটপুট তুমি ধরে নেবে। তাহলে আউটপুট হচ্ছে 100 ওয়াট পাওয়ারটা, আর আউটপুট ভোল্টেজটা হচ্ছে 110। আচ্ছা, এবার যদি তোমার নাম্বার অফ টার্ন যদি বলা চাইতো, তাহলে নাম্বার অফ টার্ন আমরা কি করতাম, রেশিও অফ নাম্বার অফ টার্ন, এনএস বাই এনপি, এরকম যদি চাইতো তাহলে আমি ভিএস বাই ভিপি করতাম। ভিএস হচ্ছে 110, আর ভিপি কত, 220, হাফ। এনএস বাই এনপি হচ্ছে হাফ। তার মানে অবশ্যই সেকেন্ডারিতে নাম্বার অফ টার্ন প্রাইমারির থেকে অর্ধেক টার্ন হবে। এখানে যদি 1000টা হয়, এখানে 500টা হবে। এরকম যদি চাইতো আমরা এটা বের করতাম সেই ক্ষেত্রে। যাই হোক, বুঝতে পারছো? এডি কারেন্ট ট্রান্সফরমার হলো, তাহলে আমাদের টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এসি প্রত্যেকটা পয়েন্ট আমার মনে হয়ে গেছে, কোনো পয়েন্ট বোধহয় বাকি নাই। আজকেই শুরু করে দিচ্ছি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সংক্ষেপে ইএমডব্লিউ। ইম্পর্টেন্ট ছোট্ট চ্যাপ্টার, আজকে তো শেষ করা যাবে না, হয়তো সামনের দিনই শেষ হয়ে যাবে।
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এই চ্যাপ্টারের বেসটা দেখো। তোমরা জানো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। দাঁড়াও 1 মিনিট, কি করব? কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কি করে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ভেতরের দিকে। এটা কে ফাইন্ড করলো? ওরস্টেড। এবার ঠিক এটার উল্টো ঘটনা ফ্যারাডে বার করলো, যে ভেরিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড সেটা আবার কারেন্ট ইনডিউসড কারেন্ট প্রডিউস করে। এবং ভেরিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড কারেন্ট বা ইনডিউসড কি ইএমএফ তৈরি করে। এবার ইনডিউসড ইএমএফ মানে কি? এটার যে ক্যালকুলেশন বা এর যে ইকুয়েশন, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশন ইনডিউসড ইএমএফ তৈরি করে, তার মানে হচ্ছে ফ্যারাডে ল। ফ্যারাডে ল থেকে আমরা এটা জানি, ফ্যারাডেজ ল থেকে আমরা জানি ভ্যারিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড মানে অ্যাকচুয়ালি ডি ফাই বাই ডিটি মাইনাস এর প্রডিউস করছে ইএমএফ। ইএমএফ মানে হচ্ছে ইন্টিগ্রেশন ই ডট ডিএল। ফ্যারাডে লকে কিন্তু আমরা এইভাবেও লিখছি, ইন্টিগ্রেশন ই ডট ডিএল ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। এটাকে আমরা ফ্যারাডে ল বলি। আমরা এইভাবে লিখি ফ্যারাডে ল, এই ইটাকে ভোল্টেজটাকে ই ডট ডিএল এভাবে আমরা লিখে থাকি। তা এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড এর চেঞ্জ যদি হয়, ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে তো, মাইনাস ডি ফাই মানে কি? ডি বিএ বাই ডিটি, মানে মাইনাস এ ডিবি বাই ডিটি। ফ্যারাডে ল কি বলছে? ফ্যারাডে ল বলছে যে ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ করলে ইলেকট্রিক ফিল্ড হয়। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করলে, ওই যে ম্যাগনেটিক ফিল্ড যদি ভ্যারিয়েশন করো, ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড ইএমএফ হয় মানে কি? মানেই তো ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এবার ম্যাক্সওয়েল বলে আরেকজন সায়েন্টিস্ট, তিনি আবার এটা ভাবতে শুরু করলেন, আরে ম্যাগনেটিক ফিল্ড যদি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে পারে, তাহলে নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ডও তাহলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে। এইটা সার্চ করতে শুরু করলেন একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে ম্যাক্সওয়েল। খুঁজতে শুরু করলেন, কারণ ফিজিক্সে এরকম মানে রিভার্স প্রসেস আছেই সব জায়গাতেই, নেচারে রিভার্স প্রসেস থাকেই। তাহলে এইটা ভ্যারিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসেস ইলেকট্রিক ফিল্ড, তাহলে নিশ্চয়ই ইলেকট্রিক ভ্যারিয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড প্রডিউসেস ম্যাগনেটিক ফিল্ড, এটা হতে পারে, থাকতে পারে। এটা সার্চ করতে শুরু করলো সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল। এবার ম্যাক্সওয়েল কিভাবে সার্চ করতে শুরু করলো দেখো, এখানে একটা ক্যাপাসিটর নিল, এই ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট পাঠাচ্ছে একটা ব্যাটারি দিয়ে, যখন সুইচ অন করছে তখনকার ঘটনা তুমি খেয়াল করবে কি হয়। দেখো আমি যদি, যখন কারেন্টটা যাচ্ছে এদিকে, আমি যদি এখানে একটা ম্যাগনেটিক নিডল রাখি, এই যে ওয়্যারের কাছে যদি একটা ম্যাগনেটিক নিডল রাখি, এন পোল আর এস পোল, এটা ডিফ্লেকশন হবে। কারণ আমরা তো জানি একটা ওয়্যার দিয়ে কারেন্ট গেলে এখানে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে যে ম্যাগনেটিক নিডল, তার ডিফ্লেকশন হচ্ছে।
আচ্ছা, তো এইখানে ওয়্যার দিয়ে কারেন্ট যাচ্ছে, তার জন্য এখানে ম্যাগনেটিক নিডেল ডিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে। যখন আমি এটা সুইচটা অন করছি তখনকার কথা বলা হচ্ছে, সুইচ অন করলেই তো কারেন্ট যাবে। ঠিক অনের মুহূর্তে এইখানে তো কোনো কারেন্ট নেই, এই জায়গাটা তো কোনো কারেন্ট নেই, এইখানে তো ম্যাগনেটিক নিডেল যদি রাখো তাহলে কি হবে? তাহলে ডিফ্লেক্ট হওয়ার কথা না, ওখানে কারেন্ট নেই। ডিফ্লেক্ট যদি না হয় তাহলে পরীক্ষা করে দেখো ডিফ্লেক্ট হয় কিনা। ম্যাক্সওয়েল সেটাই পরীক্ষা করে দেখলেন যে এখানে ম্যাগনেটিক নিডেল ডিফ্লেক্ট হচ্ছে। তার মানে এখানেও একটা ইমাজিনারি কারেন্ট আছে, যদিও এখানে এয়ার গ্যাপ, ভ্যাকুয়াম, তবুও এখানে একটা ইমাজিনারি কারেন্ট আছে। ম্যাক্সওয়েল এটা এখান থেকেই ওই যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় কিনা সেই ভাবনাটা এখানে চলে আসবে। এখন দেখো ব্যাপারটা আরেকটু আমরা যদি বুঝি, এই যে ক্যাপাসিটর, আমি এইখানে একটা এই যে এটা তো ওয়্যার, এর মধ্যে কারেন্ট আসছে, ধরো আইসি কারেন্ট যাচ্ছে, কন্ডাক্টিং কারেন্ট, ওয়্যারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আইসি, হ্যাঁ, এদিকে কানেকশন আছে। এইখানে যদি আমি একটা লুপ ড্র করি বা এখানে যদি একটা সারফেস ড্র করি, আমরা একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন বি ডট ডিএল ক্লোজ টু ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু মিউ নট আই। তাহলে আইসি এখানে ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু কার, এটা ফর্মুলা অ্যাম্পিয়ার সার্কিটাল ল। এটা তাহলে আমি অ্যাপ্লাই করতে পাচ্ছি এখানে। অ্যাপ্লাই করলে অ্যাকচুয়ালি বি আর ডিএল এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি আছে, বি বাইরে নিয়ে আসলে ডিএল এর ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু মিউ নট আইসি। এখান থেকে বি এর ভ্যালু, বি মানে হচ্ছে এই যে পাথটা ধরা হলো, সার্কুলার একটা পাথ বা লাইন, এর উপরে পি একটা পয়েন্ট, এইখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে বি। ধরো বিপি, বিপি ইন্টু ডিএল এর ইন্টিগ্রেশন মানে 2 পাই আর। বোঝো, আমি লিখিয়ে দেবো সামনের দিন, আগে জিনিসটা আগে বোঝো। বিপি ইন্টু 2 পাই আর ডিএল এর ইন্টিগ্রেশন ইন্টু মিউ নট আইসি। আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি বিপির একটা ভ্যালু পাওয়া গেল, মিউ নট আইসি জানো এটা, বাই 2 পাই আর। কোথায়? এই তারের চারপাশে একটা পয়েন্টে। হ্যাঁ, বিপি তো পাওয়া যাবে, ম্যাগনেটিক ফিল্ড তো থাকে ওখানে, এখানে নিডল রাখলে তো এখানে ডিফ্লেক্ট হবে কি। এখন ঘটনা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল আমরা এইভাবে অ্যাপ্লাই করলাম, আরেকভাবে অ্যাপ্লাই করতে পারি। অ্যাম্পিয়ার সার্কিটাল ল কিন্তু আমাদের ওই লুপটা যেটা নিলাম বা সারফেস, তুমি যে কোনো একটা সারফেস নিতে পারো, এটা কিন্তু ভ্যালিড অ্যাম্পিয়ার সার্কিটাল লতে। এইবার আমি একটা সারফেস এরকম নিলাম, এইরকম নিলাম, আগে ছিল S1 সারফেস, এইবার এইরকম একটা সারফেস, এটা নাম দিলাম S2 সারফেস। এই পি পয়েন্টটা কিন্তু S2 সারফেসের উপরেও আছে। এখন চিন্তা করো, পি পয়েন্টটা S1 সারফেসের উপরেও আছে, সেই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এটা বের হলো। এবার সেই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমি এই সারফেস দিয়ে যদি ধরি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে বি বি ডট ডিএল বা ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু কারেন্ট তো এইখানে নেই, এই সারফেসকে যে ক্রস করে যাওয়ার মতো কোনো কারেন্ট নেই, কারণ ক্যাপাসিটরের মাঝখানে আছে এটা এই সারফেসটা, কিন্তু কারেন্ট ক্রস করে যাচ্ছে না এই সারফেসটাকে, তাহলে কারেন্ট তো জিরো। তাহলে বিপি একই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথাও তাহলে গোলমাল বা অ্যাম্পিয়ার সার্কিটাল ল তাহলে ঠিক নেই, অসম্পূর্ণ এটা। একবার আমি বিপি পাচ্ছি, এইখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, এই সারফেস ধরে আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, কিন্তু এরকম একটা সারফেস হলে ওখানে ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার কথা, একদম সেম ভ্যালুই পাওয়ার কথা, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি না। তার মানে অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর মধ্যে আমাদের গন্ডগোল আছে।
সেই গন্ডগোলটাই ঠিক করলেন ম্যাক্সওয়েল। কিভাবে ঠিক করলেন? উনি ভাবলেন এইখানে একটা ইমাজিনারি কারেন্ট আছে, নেই বললে হবে না, আছে। ইমাজিনারি একটা ভ্যাকুয়াম ঠিকই, তবু কারেন্ট একটা যাচ্ছে, তুমি ধরে নাও। সেই কারেন্টটার নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপশন নিয়ে আসলেন ম্যাক্সওয়েল। এই কনসেপশন না নিয়ে আসলে অ্যাম্পিয়ার সার্কিটাল লটা ভুল থেকে যাচ্ছে। এবার অ্যাম্পিয়ার সার্কিটাল লটাকে তাহলে কারেকশন করতে হবে। সেই কারেকশনটাই ম্যাক্সওয়েল করলেন। তার মানে অ্যাম্পিয়ার সার্কিটাল ল শুধুমাত্র কন্ডাক্টিং ওয়্যারের ক্ষেত্রেই যে ভ্যালিড তা তো না, যে কোনো কারেন্ট গেলেই সেটা ভ্যালিড হবে, ম্যাগনেটিক ফিল্ড থাকলেই ভ্যালিড হবে। তাহলে এই জায়গায় ভ্যালিড হচ্ছে, এই জায়গায় ভ্যালিড হচ্ছে না, সেটা ঠিক করতে হবে। তো সেটাই তো ম্যাক্সওয়েল ঠিক করলেন। যেখানে কারেন্ট আমরা ফিজিক্যালি কোনো কারেন্ট দেখতে পাচ্ছি না, ফাঁকা জায়গা, ওয়্যারই নেই ভেতরে, ওয়্যারই নাই, কি করে কারেন্ট হয়? ফাঁকা জায়গা। তা কারেন্ট এখানে নেই অথচ ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা তো হতে পারে না। ম্যাগনেটিক ফিল্ড তাহলে আসবে কোথা থেকে? তাহলে নিশ্চয়ই একটা কারেন্ট আছে, সেই কারেন্টই হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট নাম কেন? এই কারেন্টটাকে ডিসপ্লেস করে দেয়, যেটা তার দিয়ে আসছিল আইসি কন্ডাক্টিং কারেন্ট, সেটাকে সরিয়ে দিয়ে নিজে বসে যাচ্ছে আইডি। আবার যখন তার শুরু হয়ে গেল, আবার আইডি সরে গিয়ে আবার আইসি আসলো। তাহলে এই ব্যাটারির থেকে আইসি কারেন্ট এই পর্যন্ত, তারপরে আইসি নেই, আইসি জিরো, আসলো কে? আইডি। আবার ব্যাটারির ক্যাপাসিটরের এই প্লেটটার পরে আবার শুরু হলো ব্যাটারি নেগেটিভ পর্যন্ত, আইডি বাদ, তখন আবার আইসি। মানে কন্ডাক্টিং ওয়্যার যতক্ষণ থাকবে তখন আইসি কারেন্ট, আর যখন কন্ডাক্টিং ওয়্যার নেই তখন হচ্ছে আইডি কারেন্ট। ম্যাক্সওয়েল এটাকে কারেক্ট করলেন অ্যাম্পিয়ার সার্কিটাল লটাকে। এবার আইডির ভ্যালুটা বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট কারেন্টের ভ্যালুটা বের করতে হবে। তো ডিসপ্লেসমেন্টের আমরা দেখো এখানে যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আছে, ম্যাক্সওয়েল তো বুঝতে পারছেন এখানে একটা নিডল রেখেই, নিডলের ডিফ্লেকশন হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড থাকলে তাহলে একটা ওখানে কারেন্ট আমি ইমাজিন করতেই পারি। অ্যাম্পিয়ার সার্কিটের ল যে ভুল আছে সেটাও তো তারই একটা প্রমাণ হলো। এই যে এইটা, যেটা এখানে পড়ালাম, দুইটাকে ভাবো। তাহলে এখানে অ্যাম্পিয়ার সার্কিটের ল ভুল, ভুল মানে কি এইখানে, এখানেও বোঝা যাচ্ছে। তাহলে এইখানে কারেন্ট না ধরলে অ্যাম্পিয়ার সার্কিটের ল ঠিক হচ্ছে না, তাহলে এখানে আমাকে কারেন্ট ধরতে হচ্ছে। সেটাই হচ্ছে আইডি, আমরা ধরে নিচ্ছি ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট কারেন্টের ম্যাগনিটিউড কি হবে সেটা আমরা একটু দেখতে চাই। ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কত হবে দেখো, আমি পরের দিন আমি ফাইনালি লেখাবো। এই যে প্লেট, প্যারালাল প্লেট, এখানে ব্যাটারির, এটা কিন্তু বলা হচ্ছে যখন তুমি সুইচটা অন করছো ঠিক সেই মুহূর্তে, অর্থাৎ ব্যাটারির থেকে চার্জ গিয়ে এখানে জমা হচ্ছে, এখানে প্লাস চার্জ জমা হচ্ছে, এখানে মাইনাস চার্জ জমা হচ্ছে, সেই মুহূর্তের কথা বলা হচ্ছে। কিছুক্ষণ পরে চার্জ জমা যখন শেষ হয়ে যাবে তখনকার কথা বলা হচ্ছে না, কিন্তু চার্জ জমা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু, তখনকার কথা, যখন তুমি অন করছো জাস্ট সুইচটা তখনকার কথা। ভ্যারিয়েশন অফ কি বলবো, চার্জের ভ্যারিয়েশনটা যখন হচ্ছে, চার্জ যখন মুভ করছে তখন, সেই সময়টার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এবার ক্যালকুলেশন অফ ডিসপ্লেসমেন্ট কারেন্ট দেখো তো, ক্যালকুলেশন অফ আইডি। তাহলে আইডি একটা ইমাজিনারি কারেন্ট যেটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, তার ছাড়া ডিসপ্লেসমেন্ট কারেন্ট যাচ্ছে। তাহলে এটা আমরা ক্যালকুলেট করছি। আচ্ছা, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটর চার্জ হচ্ছে প্লাস আর মাইনাসে, ঠিক কোন সময়তে একটা টাইম পরে এটার চার্জ প্লাস কিউ, এটার চার্জ মাইনাস কিউ, তা তো হবেই। আমরা জানি ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু ই ইন্টু এ,
ইলেকট্রিক ফিল্ড ইনটু এ, এটা তো জানোই। আচ্ছা, এবার ইলেকট্রিক ফিল্ড কত হয়? প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ইলেকট্রিক ফিল্ড হয় সিগমা বাই এপসাইলন নট। তাহলে ই এর ভ্যালু আমি সিগমা বাই এপসাইলন নট বসাচ্ছি ইনটু এ। সিগমাটা কি? কিউ, কিউ বাই এ, কিউ বাই এ সিগমা, আবার এ বাই এপসাইলন নট তো আছেই, এ ক্যান্সেল হলো, কিউ বাই এপসাইলন নট। কি ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স, এইখানকার যে ইলেকট্রিক ফ্লাক্স সেটা হচ্ছে এইটা। কিউ ভ্যারি হচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স তাহলে ভ্যারি হচ্ছে। এবার দেখো তো কিউ ইজ ইকুয়াল টু তাহলে কত? কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু ফাই ইলেকট্রিক ফ্লাক্স। এবার যদি আমরা তো কারেন্টটাকে কি জানি, ডিকিউ বাই ডিটি। ডিকিউ বাই ডিটি হচ্ছে কারেন্ট জানি, তার মানে এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। এই কারেন্টটা দেখো যেটা বের হলো, এক্সপ্রেশনটা ভালো করে খেয়াল করো, এপসাইলন নট ডি ফাই ইলেকট্রিক ফ্লাক্স by dt, rate of change of electric flux between the parallel plates, between the plates of the capacitor। এইখানে যে ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, তার জন্য কারেন্ট আসছে। তাহলে এটা তো কন্ডাক্টিং ওয়্যারের কারেন্ট না, এই কারেন্টটাই তাহলে এই ভেতরের ভ্যাকুয়ামের কারেন্ট। এই কারেন্টটা তাহলে এখন আই না দিয়ে আমি আইডি মানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট নাম দিলাম। ডিসপ্লেসমেন্ট কারেন্টের ভ্যালু কত? এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। এইটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ইমাজিনারি একটা কারেন্ট। তার মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝখানে যে ভ্যাকুয়াম থাকে সেখানেও তাহলে একটা কারেন্ট থাকে, ম্যাক্সওয়েল এটা আমাদের বললেন। আর ওখানে যদি কারেন্ট আমরা না ধরি তাহলে অ্যাম্পিয়ার সার্কিটের লটাই ভুল হয়ে যাচ্ছে। এখন তাহলে অ্যাম্পিয়ার সার্কিটের লটাকে ঠিক করা যাচ্ছে, ঠিক করব আমরা। এখানে আরেকটা ব্যাপার, আইডি যেটা এখানকার ডিসপ্লেসমেন্ট কারেন্ট আইডি, আর এখানকার কারেন্ট আইসি কন্ডাকশন কারেন্ট ওয়্যারের জন্য, এটা তো ইকুয়াল হতেই হবে, ইকুয়েশন অফ কন্টিনিউটি। এখান থেকে যে কারেন্টটা আসছে এখানে একই কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে সেম কারেন্ট এখানে থাকতে হবে। তাহলে আইডি আর আইসি কিন্তু ইকুয়াল, ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর কন্ডাকশন কারেন্ট ইকুয়াল। অ্যাম্পিয়ার শুধু বলে গেছিল কন্ডাকশন কারেন্টের জন্য, ডিসপ্লেসমেন্ট কারেন্টের ধারণা করতেই পারেননি উনি, এটা অনেক পরে আসছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট যখনই আসলো তাহলে এবারে অ্যাম্পিয়ার সার্কিটার লটাকে আমাকে ঠিক করতে হবে। আসল অ্যাম্পিয়ার বলছিল কি, বি ডট ডিএল এর ক্লোজড পাথ ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু আই। আই বলতে গেলে আইসি কিন্তু কন্ডাকশন কারেন্টের কথা বলছে।
এই যে এটা এই পেজটা দেখছিলা? যাক, হ্যাঁ স্যার। বুঝতে পারলাম। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। পরের দিন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফাইনালি করাবো। আজকে একটু জাস্ট একটু ধারণা দিলাম। অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার সার্কিটাল লটা মধ্যে ওর মানে ইনকমপ্লিট লটা, সেটাকে ফুললি কমপ্লিট করলেন হচ্ছে ম্যাক্সওয়েল, এবং কোন কনসেপ্ট থেকে করলেন সেগুলো বললাম। কোথা থেকে আসলেন উনি? ফ্যারাডে লয়ের উল্টো চিন্তা করে। ফ্যারাডে ল আমাদের ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ড পাই, এবার উনি শুরু করলেন খোঁজা ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় কিনা। সেই খুঁজতে খুঁজতে ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপশন নিয়ে আসলেন। ডিসপ্লেসমেন্ট কারেন্ট মানে হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জের জন্য কারেন্ট তৈরি হয়। এবার সেই কারেন্টের জন্য তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। তার মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড থেকে, এবং হচ্ছে সেটা। তাহলে একসঙ্গে যেখানে মানে বিষয়টা এরকম, ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড থাকলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবেই, আবার ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থাকলে সেখানে ইলেকট্রিক ফিল্ড থাকবেই। একসঙ্গে দুটো ফিল্ড থাকবে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড। একসঙ্গে দুটো ফিল্ড থাকা মানে এরা আবার পারপেন্ডিকুলারলি থাকবে। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলারলি থাকে সবসময়। এই পারপেন্ডিকুলার দুটো ফিল্ডের ভ্যারিয়েশন হলে সেখানেই হবে, সেখানেই জন্ম নেয় হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক, সেই জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়তে গিয়ে আমাদের এই ডিসপ্লেসমেন্ট কারেন্টটা পড়তে হয় আগে। যাই হোক, পরের দিন করব, আজকে ছেড়ে দিচ্ছি। সিঞ্জিনি, কত পরে জয়েন করছো? হ্যালো, অনেকক্ষণ পরে জয়েন করছো তাই না? হ্যাঁ স্যার। যাই হোক, স্যার ওই পড়ানো- 4:44 দিকে জয়েন করছি। আচ্ছা, ঠিক আছে। এগুলো ওই যে এডি কারেন্ট, ট্রান্সফরমার, এগুলো শুনছিলাম, পুরোটা লিখে দেওয়া আছে, পুরোটাই লিখে হ্যাঁ দেওয়া আছে। স্যার। এডি কারেন্টও লিখে দেওয়া আছে, ট্রান্সফরমারও লিখে দেওয়া আছে। এর বাইরে কিছু আসবে না, একদম শিওর। ঠিক আছে খুব বেশি কিছু নেই। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই নিউ চ্যাপ্টার, এটা শুরু করা হলো জাস্ট। পরের দিন আমি এটা স্যার। ফাইনালি তুমি করাবো। আমাদেরকে অফলাইন কবে কবে থেকে স্টার্ট করবা? অফলাইন আমার ওই যে এটা চলে আসবে, এই সপ্তাহে চলে আসবে। স্যার তুমি ওইটার কথা ছাড়ো তো, ব্যাং আমরা যাব আমি অফলাইনে পড়তে। আর ভাল লাগতেছে না এই অনলাইনে পড়তে, মানে মাথা একদম ব্লক হয়ে যায় অনলাইনে শুনতে শুনতে। মাথা ব্লক হয়ে যায়। না না, ওটার কথা ছাড়ো। আমি অনলাইন অফলাইন দুটো একসঙ্গে না হলে তো আমি পারবো না, তো হবে না, তো সবাই তো আসবে না, বোঝো না কেন? স্যার তুমি যে আগের সিস্টেমটা করছিলা, মানে এই যে আজকে থার্সডেতে হচ্ছে আমরা সবাই যাব অফলাইনে আর অনলাইন নেক্সট ডে আমরা অনলাইনে পড়বো, তুমি এই সিস্টেমটাই রাখো না, সবাই পারবে আসতে। দেখো তুমি সে একদিন তো সবার সঙ্গে, সবাই আসতে পারে। তুমি সবার সঙ্গে হ্যাঁ পার্সোনালি ওটাই তো, কথা বলে দেখো। স্যাটারডেতে তো সবাই আসতে পারেই না। তুমি সবার সঙ্গে কথা বলে দেখো, আমাকে জানাও। সে সবাইকে ওইভাবে বললে অনেকেই বলবে যে আসবে না, তুমি যদি বলে দাও যে আসতেই হবে তখন তো সবাই হ্যাঁ আসবে। ওটাই না, মানে সবাই এক্সকিউজ দিতেই থাকবে। শোনো, এই পিরিয়ডটাতে আমি বলতে পারি না কাউকে আসতেই হবে, হ্যাঁ, এটা আমি বলতে পারি না। এটা বলা যায় যে আসতেই হবে, তারপরে প্রবলেম হলে, কিছু হলে সেটা একটা ঝামেলা কর না। ইয়ের হয়ে গেল স্বর্ণদ্বীপের, কেউ ভাবতেই পারে আপনি কেন ডাকলেন। হ্যাঁ স্যার, করোনার চক্কর স্যার সেই ডেঞ্জারাস। হ্যাঁ, ডেঞ্জারাস। এই পারনস তো জানে করোনা চক্কর,
হ্যাঁ স্যার, সেই ডেঞ্জারাস, ওই জন্য দুইটারই সারা ব্যবস্থা দুনিয়া করে। ঘুরে বেড়াইতেছে, তোমার বাড়িতে যাইতে ওর শুধু মানে কি বলবো ডেঞ্জারাস হয়ে যায়, ওর কথা বাদ দাও তুমি। তুমি ওকে দুনিয়া ঘুরতে দেখো নাকি? হ্যাঁ দেখি তো, ও আচ্ছা। আরে স্যার দেখো, সবখানেই যায়, দুইবার শুধু মাত্র তোমার বাড়িতে মুম্বাই গেলে আর দেখবে না। ব্যাঙ্গালোর গেছি, তাতেই হচ্ছে খেপাইতে থাকে। ও আচ্ছা। তুই জিম যাইস না, ফালতু কথা একদম বলবি না কিন্তু তুই। ও জিমেও যায় নাকি? হ্যাঁ স্যার, আচ্ছা। ছেলের একদম সেই ব্যাপার স্যাপার, ব্যাপারই আলাদা ওর। ও স্যার ও সব করে, ওর হচ্ছে পড়তে আসতে খালি নকশামি ওর। ওর এটা হয় ওইটা হয় সেটা হয়, করোনা ওকে একেবারে ধরে নিয়ে যাবে কিডন্যাপ করে। তুই আচ্ছা কথাই আচ্ছা বলবি না কেন? আচ্ছা, ঠিক আছে, শেষ করলাম আজকে এখানেই। হ্যাঁ স্যার।